আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির 2 কারখানায় আগুনে 5 শ্রমিকের মৃত্যু। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় ভেতরে আটকা পড়ে প্রাণহানি। জ্বালানি সংকট সহ চাপ মোকাবেলায় বাজেট সহায়তায় এআইআইবির প্রতিশ্রুতি। সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা। ছাদ খোলা বাসে লাল সবুজদের যুবাদের শহর প্রদক্ষিণ। চ্যানেল আইতে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালে সেরা 10 প্রতিযোগীর অংশগ্রহণ। এবং ময়মনসিংহের ভালুকায় কলা চাষে কৃষকের সাফল্য। পানামা রোগের প্রাদুর্ভাব ও সহজ শর্তে ঋণ সুবিধা না থাকায় সংকটে কৃষক। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর অদূরে কেরানীগঞ্জে 2টি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার ভেতরে আটকা পড়ে দগ্ধ ওই শ্রমিকরা নারী নাকি পুরুষ তা শনাক্ত করা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এনামুল কবির রূপমের রিপোর্ট। কেরানীগঞ্জের কদমতলী এলাকায় চারদিকে হালকা ইটের গাঁথনির উপর টিনের একচালা ঘরে একই মালিকের 2টি গ্যাস লাইটার কারখানা। দুপুর 1টার দিকে যখন ওই কারখানায় আগুন লাগে তখন বাইরে থেকে দরজা তালাবদ্ধ থাকায় ভেতরে আটকা পড়ে 50 জনের মতো শ্রমিক। এদের বেশিরভাগই নারী ও শিশু। শিশু শ্রমিকরা দেয়াল টপকে বাইরে এলেও ভেতরে আটকা পড়েন অন্যরা। আগুনে যখন জ্বলছে তখন আমি দেয়াল টপকে বাইরে দেয়াল টপকে গেট খোলা ছিল না? গেট তালা মারা ছিল। গেট খুলে দেয় না? ভিতরে সবাই আটকা পড়ছিল ওই জন্য? যারা দেয়াল টপকাতে পারছে তারা আসছে নাকি? জি। কারা আসতে পারছে? অনেক যারা পোলাপান তারা এসে পড়ছে, যারা মহিলারা তারা থেকে গেছে ভিতরে। 1 নম্বর রুমের তো আগুন লাগছে। আগুন লাগার লগে আমরা 2 জন ছিলাম, 2 জন বাইরে গেছি। বাইরে যাই আমরা ওয়ালটা আয়া পড়ছি। আমি কোনো খবর পাই না, মার কোনো খোঁজ নাই। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়া আগুন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা। একে একে বের করে আনা হয় পুড়ে যাওয়া শ্রমিকদের মরদেহ। অগ্নি নির্বাপনের পরেই আমাদের সার্চ টিম যখন কাজ করতেছিল, ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন কারখানা দুটোতে অগ্নির্বাপন ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না। অগ্নিকাণ্ডের কারণ যেহেতু এখানে গ্যাস লাইটার, আপনারা জানেন গ্যাসের বিষয়টা, তো আমরা এখনও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনও পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। এখনো পর্যন্ত আমরা মিসিংয়ের কেউ আমাদের কাছে কোনো দাবি করে নাই, তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি। কারখানার মালিক ও ম্যানেজার সহ কর্মকর্তা কর্মচারীরা পলাতক। ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবেলা এবং উন্নয়নে বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি।
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংকের প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের বৈঠকের পর অর্থমন্ত্রী বলেছেন, নতুন প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো কিভাবে চালু করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ব্যবসা খাতে কি কি সংকট তৈরি হয়েছে ব্যবসায়ীদের কাছে তা জানতে চেয়ে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনেও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, জ্বালানি সংকট সহ বিভিন্ন ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে, এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। সৌর বিদ্যুতের আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মূলত বেসরকারি খাত বিষয়ে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই বৈঠক দিয়ে। এই বৈঠক নিয়েও কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের উপরে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, বাণিজ্যের প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা নিরসনে কাজ করছে সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। 5 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর কোনো পাম্প থেকে তেল মিললেও অনেক পাম্প তাও দিতে পারছে না। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ কম আর প্রয়োজনের তুলনায় ভোক্তাদের বেশি তেল নেয়ার প্রবণতা থাকায় এই সংকট। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 12টা বাজে বেরোইছি, অনেকগুলো পাম্প খোঁজাখুঁজি করার পর অবশেষে এটা সিরিয়াল দিছি, আর ভালো লাগে না দেখা। এই যে এমনি লাইনেই দাঁড়ায় রয়েছি, 4-5 ঘন্টায় পাইছি আর কি। জ্বালানি তেল পেতে ফিলিং স্টেশনগুলোর সামনে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের এমন ভোগান্তি এখন নিয়মিত চিত্র। কোনো কোনো পাম্প বিভিন্ন সময় জানালেও চাহিদা অনুযায়ী মিলছে না তেল। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানেন না চালকরা। উত্তরা থেকে এয়ারপোর্ট থেকে সব পেট্রোল পাম্প বন্ধ। কল্যাণপুরে তো অনেক পাম্প, কল্যাণপুর থেকে ঘুরে এই আসাদ গেটে এসে দাঁড়াইছি 4:17 মিনিটে, আর এখন তেল পেলাম। প্রায় এই তো 7টার সময় আসছি, আশা করি কত 20 লিটার এর বেশি দেয়, মাঝে মাঝে আবার দেয় না, সবসময় তো দেয় না। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ায় এমন পরিস্থিতি। গতকাল রাত্রে যারা 2টা-3টা পর্যন্ত অপেক্ষা করছিল, আমাদের যে পরিমাণ তেল ছিল আমরা ভাবছি যে শেষ হবে না, কিন্তু আনফর্চুনেটলি অবশ্যই ডেফিনেটলি যেমন আগে মনে করেন যাদের প্রয়োজন ছিল 100 টাকা 200 টাকার, সে এখন ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে, এখানেই তো স্টক হয়ে যাচ্ছে হাজার হাজার লিটার। মেশিনের ওরা ঘুরে ঘুরে বিভিন্ন পাম্প থেকে নিচ্ছে আর কি। আমার এখান থেকে তো আমি একটা লিমিটেশনে দিয়ে দিচ্ছি, যেমন বাইকে 500 করে দিয়ে আমি ওদের, যাতে সব কাস্টমার পায়, এইভাবে আমি একটা প্ল্যান করে দিই যে আমি 13.5 পাইছি, আমার এতগুলা লাইনে গাড়ি আছে যে আমার এইটা হবে, আমি ওইভাবে প্ল্যান করে তেলটা আসলে ছাড়ি, যাতে যারা লাইনে আছে সবাই পায়। অর্থাৎ সব গাড়িতেই এখন যেগুলো পাই ম্যাক্সিমাম 10-15 লিটার দিলে ওনাদের গাড়ি লোড হয়ে যায়। অর্থাৎ কাস্টমার এখন এই মুহূর্তে কেউ গাড়ি খালি রাখতে চাচ্ছে না ট্যাঙ্কি, এটা হলো মেইন সমস্যা আমাদের। এতে সংকটটা আমি মনে করি যে এটা বাড়তেছে আরো বেশি। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, মোটরসাইকেলকে 500 টাকা আর প্রাইভেট কারকে 2000 টাকা তেল দিচ্ছেন তারা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টা থেকে মার্কেট বন্ধের সরকারি সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এই সিদ্ধান্তে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত মার্কেট চালু রাখার দাবি জানিয়েছেন তারা। তা না হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা তাদের। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টা থেকে জরুরি পণ্য ছাড়া ছোট বড় সব মার্কেট বন্ধের নির্দেশনা দেয় সরকার গত 2 এপ্রিল। এই সিদ্ধান্তের দ্বিতীয় দিনে দেখা গেছে রাজধানীতে বহুতল ভবনের বড় মার্কেট ও শপিং মলগুলো সন্ধ্যা 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তবে রাস্তার পাশে ফুটপাত নির্ভর মার্কেটগুলোতে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। আমার প্রতিদিন 800 টাকা ভাড়া, তা আমি অন্ধকারে ব্যবসা করতেছি, আর কি করব? ঘরে শুয়ে থাকলে আমার কেউ খাইতে দেবে? তারা বুঝাক যে বৈশ্বিক অবস্থা এরকম, আপনারা এইভাবে চলেন। তারা তো জবরদস্তি অনেক কিছু করতেছে, যেগুলো আমরা দেখতেছি, কিছু বলতে পারতেছি না। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি মার্কেটের জন্য আমাদের প্রয়োজনে 12টা বাজে খুলতে দেব, বা লাঞ্চে থেকে খোলা দিয়ে রাত্রে 10টার মধ্যে সুযোগ দেব। নির্ধারিত সময়ে শপিং মলের দোকান বন্ধ হলেও বিষণ্ণ ও চিন্তামগ্ন অবস্থায় ব্যবসায়ীদের মার্কেটে অবস্থান করতে দেখা গেছে। ডক্টর বসে হলো গিয়ে আপনার সন্ধ্যার সময়, আর আমরা সন্ধ্যার সময় চলে যাচ্ছি। তো এটা তো আমাদের দুই দিক দিয়ে এফেক্ট, রোগীদেরও এফেক্টেড এবং আমরা তো অবশ্যই ব্যবসায়ীরা। তো হয়তো 2 ঘন্টা যদি 8টা পর্যন্ত হতো হয়তো আমাদের জন্য একটু ভালো হতো, রোগীদের জন্য ভালো হতো। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা। আপনারা বিদ্যুৎ সাশ্রয় করতে যাচ্ছেন, কিন্তু এক পক্ষের উপর জুলুম করে করতে চান। এটা কি হবে? এটা নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু এর চাইতেও সহজ সমাধান ছিল হচ্ছে সরকারি যে অপচয়গুলো হয় সরকারি অফিসগুলোতে, আপনারা দেখবেন যে লাইট, ফ্যান, এসি, অথচ রুমে কেউ থাকে না। আমি তো ব্যবসা বাণিজ্য যদি করতে না পারি ঢাকায় টিকতে পারবো না, বাসা ভাড়া দিতে পারবো না, দোকান ভাড়া দিতে পারবো না, আমি কর্মচারী রাখতে পারবো না। একটা পর্যায়ে আমাকে ঢাকা ছেড়ে চলে যেতে হবে। তার মানে অর্থনীতির উপর সরাসরি একটা আঘাত চলে আসতেছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারি অফিসে অপ্রয়োজনীয় এসি, ফ্যান, লাইট বন্ধ করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও বাসাবাড়ি, বিভিন্ন হাউজিং সোসাইটি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিলবোর্ডে বিদ্যুৎ অপচয় বন্ধের তাগিদ দিয়েছেন তারা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। সন্ধ্যায় মালদ্বীপ থেকে ঢাকায় ফেরা লাল সবুজের যুবাদের ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফের কর্তারা। পরে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন অধিনায়ক মিঠু চৌধুরী, সুলেভান ব্রাদার্স ও ইসমাইলরা। এরপর হাতিরঝিলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। এর আগে মালদ্বীপের মালেতে ফাইনালে ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে সাফে ব্যাক টু ব্যাক দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেন বাংলাদেশের যুবারা। চরম জ্বালানি সংকটে সারা দেশ। জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না শত শত মাছ ধরা ট্রলার। এরই মধ্যে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সংকট, যার প্রভাব পড়েছে মাছের দামে। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ি চালকদের। এ পরিস্থিতিতে 61,000 মেট্রিক টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রাসেল মাহমুদ, শামীম খান ও চৌধুরী ফরিদের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। বরগুনার চর লাঠিমারা গ্রামের ছেলে জাহাঙ্গীর শিকদার 15 বছর ধরে ঝড়, তুফান, ঢেউ কিছুই থামাতে পারেনি সাগরে মাছ ধরতে যাওয়া থেকে। কিন্তু ডিজেলের অভাবে এখন থেমে গেছে তার নৌকা, একই সঙ্গে থেমে গেছে সংসারের চাকা। তার মতো আর্থিক ক্ষতির মুখে উপকূলের হাজারো জেলে ও ট্রলার মালিক। তেলের অভাবে আমরা খুব কষ্টে আছি, এখানে ঋণের খেলাপে আমরা খুব কষ্টে আছি এবং খাওয়া দাওয়ার উপর খুব কষ্ট হলো আমরা। সংকট শুধু বড় ট্রলারে নয়, ভয়াবহ অবস্থা ক্ষুদ্র জেলেদেরও। জ্বালানির অভাবে 2 সপ্তাহের বেশি সময় নদীতে নামতে পারছেন না তারা। পাম্প থেকে বোতল বা কন্টেনারে তেল বিক্রি বন্ধ থাকায় জেলেদের ভোগান্তি তৈরি হয়েছে। একটা বোর্ডে তেল লাগে 9 ব্যারেল 10 ব্যারেল তেল লাগে, তেলই পাই না। জান পাইয়া তো 2টা বেশি দিলে কোনো দুঃখ থাকবে না, তেলই পাই না। এই আমি 3-4 জায়গায় বিরছেছি,
কেউ কয় তেল নেই। আমাদের তৈল সংকটে অনেক ক্ষতি হয়েছে, আমরা মাছ ধরতে পারতেছি না। আমরা সবাই ঘাটে বসে আছি। বর্তমানে তেল পাইনি, আজকের তেল আমরা পাই নাই। আমাকে ট্রলারে বর্তমানে ঘাটে বান্ধা, আমরা যাইতে পারতেছি না। ডিলাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। ওই চাহিদা আমি মিটাইতেও পারবো না। বর্তমানে আজকের দেখেন আমার 500 লিটার তেল দিতে পারবো, 500 লিটার অলরেডি দেওয়া হয়ে যাইতেছে। এখন আরো 100 যদি মোটরসাইকেল থাকে আমি এই তেল কোথা থেকে দেবো? মাগুরার পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে জ্বালানি। তেল যে কখন রাখিছিলাম কখন পাট বলবো কখন কি করবো, আমার 10 বিঘা ওই পাট বলতে আমার সময় নষ্ট না। সকাল 7টায় লাইনে দাঁড়াইছি, এখন তেল পাইনি, পাবো কি তার সন্দেহ। এই পরিস্থিতিতে 61,000 মেট্রিক টন ডিজেল নিয়ে শুক্রবার দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার দুপুরে 27,375 মেট্রিক টন ও বিকেলে 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে দুটি জাহাজ ডলফিন জেটিতে নোঙর করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষিতে সেচ কাজে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহ করার ঘোষণা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। অনেক স্থানেই জ্বালানি না পাওয়ার অভিযোগ কৃষকের। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি সরবরাহের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য 1 লাখ মেট্রিক টন ডিজেল এবং স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রফিকুল বাশারের রিপোর্ট। বড় শেষ মৌসুম চলছে, কদিন পর আমন। টানা মে মাস পর্যন্ত ধান চাষে সেচের প্রয়োজন। এ অবস্থায় সেচের জন্য জ্বালানি না পেয়ে দুশ্চিন্তায় কৃষক। আমরা কৃষক, আমরা তেল যদি না দেয় আমরা কৃষকেরই করুন কি দেয়া। কৃষি সেচকে অগ্রাধিকার না দিলে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ তামিম। আমরা জানি আমাদের সারেরও একটা সংকট আছে, সেই সাথে যদি সেচেরও সংকট হয় তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। তো আমি মনে করি মালামাল পরিবহন, শিল্প এবং কৃষি, এই 3 জায়গায় আমি মনে করি সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত এবং সরবরাহ এই 3 জায়গায় নিশ্চিত করা দরকার। কৃষি সেচে জ্বালানি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। যেসব কৃষি অঞ্চল আছে সেখানে যাতে ডিজেলটা নিশ্চিত হয় সে ব্যাপারেও পদ্মা মেঘনা যমুনাকে নির্দেশনা দেওয়া আছে এবং যখনই কোনো অঞ্চল থেকে জেলা প্রশাসকরা জানাচ্ছে যে এখানে আমাদের এরকম ডিজেল দরকার, সাথে সাথে আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করছি। ফলে আলহামদুলিল্লাহ কোথাও কোনো সংকট এই মুহূর্তে আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, ডিজেল নিয়ে তো কোনো সংকট এই মুহূর্তে আমার জানা নেই। বছরে কৃষি সেচে প্রায় 7 লাখ টন জ্বালানি তেল প্রয়োজন হয়। সবার আগে এই তেল সরবরাহ নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি সংকটের অজুহাতে সরকারকে একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান জামায়াতের আমির। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট সামলাতে অফিসের সময় কমানো, সন্ধ্যার পর মার্কেট বন্ধ রাখা সহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনাও চলছে। জামায়াতের আমির সরকারকে সতর্ক করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এলে বিরোধী দল তা ঠেকিয়ে দিবে। একদিনের জন্য আমরা চাই না সবার আগে ডিজিটাল ক্লাস শুরু হয়ে যাক। হ্যাঁ, বাস্তবতার আলোকে কোনো তেল যদি পাওয়া না যায়, রাষ্ট্রের সব কিছু যদি অচল হয়ে যায়, সব শেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, এর আগে নয়। আমাদের শিশুদের উপরে প্রথমে এই হাতিয়ার চালাবেন, আমরা তা হতে দেব না। শনিবার গণভোটের রায় বাস্তবায়নে ঢাকায় বিক্ষোভ করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট। দাবি আদায় করে ছাড়বে বিরোধী দল, হুঁশিয়ার করেন ডক্টর শফিকুর রহমান। যেহেতু সংসদের ভিতরে আমাদের কথাকে, জমিন কথাকে, ন্যায্য কথাকে আমলে নেওয়া হয়নি, সেই কারণে আমরা আবার জনগণের দাবির সাথে একাত্ম হয়ে জনগণের কাছে ফিরে এসেছি এবং সেই দাবি আদায়ের জন্য আজকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি। এটা আমাদের শেষ নয়, এখান থেকে শুরু। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। সরকার ফেসিবাদের পথে হাঁটছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, এর পরিণতি ভালো হবে না। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই,
ঢাকা। দেশের 18 জেলায় রবিবার সকাল 9টায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোর সহ 18 জেলার 30 উপজেলায় টিকা দেয়া হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, আক্রান্তের প্রবণতা বেশি বিবেচনায় বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে এসব স্থান নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সের শিশুদের এই টিকা দেয়া হবে। পাশাপাশি হামের লক্ষণ বা আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। যারা আগে টিকা নিয়েছে তারাও টিকা নিতে পারবে। রাজধানীর শিশু হাসপাতালে নতুন করে 61 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানান মন্ত্রী। আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি। এবার ইরান যুদ্ধের 36তম দিন। যুক্তরাষ্ট্রের 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের আকাশসীমায় আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত করা হয়েছে। শুক্রবার বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে ওই বিমানটি গিয়েছিল বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নিখোঁজ সেনাকে জীবিত ধরিয়ে দিলে 66,100 মার্কিন ডলারের সমপরিমাণ পুরস্কার ঘোষণা করেছে ইরান। যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ছাড়াও 160টির বেশি শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে নরক নেমে আসবে বলে ইরানকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মীর আমিরুল আলমের রিপোর্ট। 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা কমছে না, চলছে হামলা পাল্টা হামলা। শুক্রবার 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। প্রথমে একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের সেনাবাহিনী। ওই বিমানের একজন সৈন্যকে উদ্ধার করা হলেও নিখোঁজ অন্যজন। পরে উদ্ধার অভিযানে যাওয়া একটি মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত করে ইরান। নিখোঁজ মার্কিন সৈন্যকে খুঁজে বের করার লড়াইয়ে নেমেছে যুক্তরাষ্ট্র ইরান দুই দেশই। দক্ষিণ ইরানের আকাশে ঝুঁকি নিয়ে চক্কর দিচ্ছে মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো। এমন একটি ভিডিও তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে। পেন্টাগনের সর্বশেষ হিসাবে ইরানের চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত 13 মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 365 জন। এদিকে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, তেহরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। তেল আবিবের আকাশে ক্লাস্টার মিউনিশন দেখা গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের নাহারিয়া শহরের লিমান ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণ বেকা উপত্যকায় সাহমার ও মাসঘারা গ্রামের মধ্যে সংযোগকারী স্থাপনকারী 2টি সেতু ধ্বংস করেছে ইসরায়েল। এর মাধ্যমে দেশটিতে বেসামরিক কাঠামোতে ইসরায়েলের হামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবার অন্যান্য খবর। পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, অর্থনীতি ও রাজনীতি ভাই ভাই। কোনো দেশে রাজনৈতিক পরিবেশ ভালো না থাকলে ব্যবসা বাণিজ্য ভালো হয় না। নেপালি বিলিয়নিয়ার বিনোদ কুমার চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর এই সাবেক সভাপতি। ব্যবসা ও রাজনীতির সম্পর্ক বোঝাতে আব্দুল আওয়াল মিন্টু রসিকতা করে বলেন, কোনো ব্যবসা না থাকলেও নিরুপায় হয়ে অনেক রাজনীতিক পেশা হিসেবে ব্যবসা লিখে দেন। রিজভিন এবাজের রিপোর্ট। নেপালের একমাত্র বিলিয়নিয়ার বিনোদ কুমার চৌধুরী রাজধানীর একটি হোটেলে তার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ICC, বহুজাতিক এই চেম্বারের সভাপতি ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান এবং পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বিনোদ চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশে নুডলস ও ইলেকট্রিক গাড়ি তৈরিতে বিনিয়োগ করেছেন নেপালি এই বিলিয়নিয়ার। Positive frame of mind, who knows both the countries equally well and who also has the clout with the government of Bangladesh
has to engage, help both these countries to engage, because we can't change geography again if we have to trade with India. We trade with Bangladesh, we need India to help us, because we are not only a landlocked country, we are also an India-locked country. ব্যবসায়ী থেকে রাজনীতিতে যুক্ত হওয়া বিনোদ চৌধুরীর বই নিয়ে আলোচনা করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। Politics and economics are like a twin brother. One without the other can never flourish. So I did not see any country where there is the real good politics, but economics are so bad. At the end of the day, the politics has to control the economics. And better economy certainly translate the society to a better politics. বাংলাদেশ ও নেপাল দুদেশেই জেনজি আন্দোলনের পর নির্বাচিত সরকার দায়িত্বে। রাজনীতিবিদদের ভুলের কারণে আবার যেন এমন আন্দোলন না হয় সে বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন আলোচকরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে কলা চাষে কৃষকরা সাফল্যের মুখ দেখেছেন, কিন্তু পানামা রোগের আক্রমণ আর কৃষকের সহজ ঋণ সুবিধা না থাকায় সংকটের মুখোমুখি হতে হচ্ছে। কৃষকরা বলছেন, সহায়তা পেলে কলার উৎপাদন বাড়বে, নিশ্চিত হবে কৃষকের লাভ। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। বাংলাদেশের আবহাওয়া কলা চাষের জন্য বেশি উপযোগী। এ কারণে দেশীয় ফলের মধ্যে আমের পরেই দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত ফল হচ্ছে কলা। দেশের অন্যান্য অঞ্চলের মতো ময়মনসিংহের ভালুকা উপজেলায় কলা চাষ বাড়ছে, লাভবান হচ্ছেন কৃষক। আগে আখ করতাম, আখে লাভজনক বেশি ফলন না, এখন আখ চাপায় আমরা কলা করে। বাজার ভালো থাকলে 1000ও বেচা যা, 800 বেচা লাগে, 900 বেচা লাগে, আবার 600 বেচা লাগে। পাইকার আসে না আপনি না, টাকা পাড়ে দিয়ে। তবে কৃষকরা বলছেন ঋণ পাওয়া সহজ না হওয়ায় তাদের উচ্চ সুদে এনজিও ঋণ নিতে হচ্ছে। কত পার্সেন্ট শতকরা এনজিওর কাছে ঋণ নেয় আর কত পার্সেন্ট ব্যাংকে যায়? 80%ই আপনার এনজিওতে যা, আর 20% ব্যাংকে যা। এই 20% ব্যাংকে যারা যায় তাদের কত পার্সেন্ট ঋণ আসলে পায় ব্যাংক থেকে? তাদের মধ্যে 20%-এর মধ্যে ওই 10-15% এরকম পায়। আর এনজিওতে যে 80%, এই 80%-এর মধ্যে দেখা গেল 70-60-70% পায়। এছাড়াও দিন দিন বাড়ছে কলা চাষের পানামা রোগের সংকট। দর্শক দেখেন পানামা রোগের বিস্তৃতি, হ্যাঁ, পুরা ভিতরটা পচায় ফেলায়। ওইটাকে একদম নষ্ট করে ফেলে না? ওই ভিতরে একটা শ্বাসের মতো হতো। যদি মাতৃ গাছে এই রোগটার সিমটমটা দেখা দেয়, তাহলে এই সাকারটা নিয়ে সে যে জায়গায় রোপণ করুক না কেন, ওইখানে কিন্তু এর জীবাণুটা থেকে থাকে। সরকারি সহায়তার প্রত্যাশায় আছেন এই অঞ্চলের কৃষকেরা। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা চাষে এই অঞ্চলের কৃষকের জীবনে শুধু ভাত নয়, এসেছে সমৃদ্ধি। কিন্তু একই সাথে রোগবালাই, কৃষি ঋণ, বাজার ব্যবস্থাপনা, এদিকে ইন্স্যুরেন্স, এই সমস্ত ইস্যুসগুলো যদি চাষিদেরকে সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে কলাই ভাগ্যের পরিবর্তন যেমন করতে পারে, এই অঞ্চলের সমৃদ্ধি বয়ে আনতে পারে। কলা চাষ দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এদিকে সরকারের সুনজর দেওয়াটা খুবই প্রয়োজন। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে জানিয়ে ফিরব। ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিল অনুমোদনের প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। তুরস্কের ইস্তাম্বুলে হাজারো মানুষের বিক্ষোভ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় পূজা উদযাপন পরিষদ আয়োজনে শ্রী ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশিদের কোনোভাবেই বিভাজন করা যাবে না। সবাই দেশ স্বাধীন করেছে, সবার লড়াইয়ে 24-এর অভ্যুত্থান হয়েছে। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ যেন অক্ষুণ্ণ থাকে, সে আহ্বান জানান মির্জা ফখরুল। জাতি যখন একটা সংকটের মধ্যে পড়ে, তখন অতীতে 1971 সালে আমরা সে প্রমাণ দিয়েছি। আমরা 1900 সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একযোগ হয়ে সংগ্রাম করে লড়াই করে দেশকে স্বাধীন করেছিলাম। ঠিক একইভাবে আমরা এই 24শে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান, আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে একই সঙ্গে লড়াই করেছি। সুতরাং এটাকে বিভাজন করে
এটার সম্ভাবনাটাকে যেন আমরা নষ্ট না করি। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর জনগণকে অবাধ তথ্য আদান প্রদান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের 64টি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশের সতর্কতার আহ্বানও জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তবে আমি সকলের কাছে অনুরোধ করব, যেন কোনো রকম মিথ্যা বানোয়াট প্রচার না হয়, সেদিকে আপনারা একটু নজর দিবেন। আমরা তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে যদি মিস ইনফরমেশন প্রচার করা হয়, সেদিকেও আমার মনে হয় আমাদের একটু চিন্তা করে দেখা উচিত যে এই বিষয়ে আমরা কি করতে পারি। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ ওমরা ভিসাধারীরা 18 এপ্রিল পর্যন্ত জরিমানা ছাড়া সৌদি আরব ছাড়তে পারবেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, 25 ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তবে বিশেষ কারণে দেশ ত্যাগ করতে পারেননি, তারা 18 এপ্রিলের মধ্যে যে কোনো সময় বিমানবন্দর সহ যে কোনো আন্তর্জাতিক বন্দর দিয়ে সৌদি আরব থেকে বের হতে পারবেন। এক্ষেত্রে তাদের ভিসার মেয়াদ বাড়ানোরও প্রয়োজন হবে না। 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক দেশের আকাশপথ বন্ধ করে দেয়ায় ওই অঞ্চলে ভ্রমণে বিঘ্ন সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাশ হলে স্থানীয় পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নেবে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানিয়েছেন। নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দলীয় বিবেচনায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এজাজ নামে এক ভদ্রলোককে উত্তর সিটি কর্পোরেশনে নিরপেক্ষ বিবেচনায় আগের অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল। তার ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই না, আমাদের তদন্ত চলছে। তিনি কি করেছেন এই গাবতলী, গুয়াহাটি সহ বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে আপনাদের আছে। এই হচ্ছে নিরপেক্ষ লোকের চরিত্র। দলীয় লোকেরা যেহেতু তারা নির্বাচন করবেন ভবিষ্যতে, জনগণের কাছে দায়বদ্ধতা আছে, ফলে দলীয় লোকেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কখনোই জনগণের বিপক্ষে যাবে এবং দুর্নীতি হবে এ ধরনের ঘটনার সাথে কখনোই জড়িত হবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন বলে দাবি করেন তারা আসলে দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সাময়িক থামিয়ে রাখা যায়, চিরতরে তা সম্ভব নয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার। দীর্ঘ প্রক্রিয়া ও নানা ধাপ পেরিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠিত হল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার্স আপ সঞ্জয় বণিক এবং দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত হয়েছেন সাদিয়া আক্তার খুশবু। বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি এমন আয়োজন পরিবেশ প্রতিবেশ রক্ষায় সামাজিক সাংস্কৃতিক জাগরণ তৈরি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনের রিপোর্ট। ফাইনালের মঞ্চে যখন নতুন তারকার সন্ধান, তখন আয়োজনে ভিন্ন মাত্রা আনে খোদ বিচারকদের গান।
আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালেতে। অজস্র প্রতিযোগীর মধ্য থেকে সেমিফাইনাল মঞ্চে নির্বাচিত সেরা 10 জন প্রতিযোগী নিয়ে পর্দা ওঠে গ্র্যান্ড ফিনালে। বোদ্ধাদের আশাবাদ আয়োজনের হাত ধরে সঙ্গীতাঙ্গনের নতুন মুখ যেমন আসবে, তেমনি বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে আসবে গতি। সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ একটি আবেগঘন মুহূর্ত। এমন উদ্যোগে হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এক একজন এক একটা জুয়েল, এবং যারা আজকে পুরস্কার পেল তারা তো আছেই, এবং ওরাও কিন্তু আমাদের সাথে একসাথে এগিয়ে যাবে। পুরস্কার পাওয়াটা কিন্তু একটা স্বীকৃতি মঞ্চে পারফরমেন্সের উপরে। এর মানে এই না যে বাকিরা তাদের পারফরমেন্স ভালো করেনি, তারাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ওই যে একটু কম বেশিতেই কিন্তু আমাদের এই সিলেকশন। সুতরাং কারো কিন্তু মন খারাপ করার কিছু নাই, সবাই কিন্তু আমাদের সাথে থাকবে, একসাথে আমরা কাজ করব, এগিয়ে যাব। আয়োজন শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ছাড়াও তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। সঙ্গীত হলো সেই মাধ্যম যা প্রকৃতির কান্নাকে মানুষের ভাষায় অনুবাদ করে শোনায়। এমন বাস্তবতায় টেকসই ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রায় আরও বেশি সংযোগ ও সচেতনতা সৃষ্টির যখন তাড়না, তখনই সবুজ সুর সন্ধানের অবতারণা। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে হাউসফুল রায়হান রাফি নির্মিত সিনেমা প্রেসার কুকার। নির্মাতা জানিয়েছেন এখন পর্যন্ত বক্স অফিস কালেকশনেও এগিয়ে আছে প্রেসার কুকার। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে সিনেমাটি। প্রেসার কুকার যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস। সুলতানা হিমুর রিপোর্ট। স্যার, আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? ঈদের পর তৃতীয় সপ্তাহে এসেও হাউসফুল যাচ্ছে নারীকেন্দ্রিক গল্পের সিনেমা প্রেসার কুকার। দাঁড়াও না একবার। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমাটির নির্মাণ ব্যয়ের তুলনায় বক্স অফিস কালেকশন ভালো বলে জানিয়েছেন নির্মাতা। 99% পজিটিভ, 1% নেগেটিভ তো বলবে, এবং এটা আমরা পছন্দ করি, কারণ সিনেমা আলোচনা সমালোচনা থাকবে, এটাই সিনেমা আসলে। আর্ট, যে কোনো আর্ট নিয়েই সমালোচনা আলোচনা দুটোই হবে, দুটোকে আমি শ্রদ্ধা করি। এটা অনেক বাজেটের, অনেক বড় বাজেটের সিনেমা না, এটা খুবই ঠিকঠাক বাজেটের একটা সিনেমা। এই দিয়ে ম্যাক্সিমাম সিনেমা বাজেটে অনেক বেশি আমি বলেছি। তো যেভাবে চলছে খুব তাড়াতাড়ি আমরা অনেক বড় কোনো ভালো সুসংবাদ দিতে পারবো। সাফল্যের ধারাবাহিকতায় দ্রুতই বিদেশের দর্শকের মন মাতাতে যাচ্ছে প্রেসার কুকার। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও যাবে সিনেমাটি। সর্বোচ্চ রেটে আমরা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন রাইট আমরা সেল করেছি। আমেরিকা, কানাডাতে নিয়েছে রাজ হামিদ ভাইয়ের যে প্রোডাকশন হাউস সেটা, এবং বায়োস্কোপ ফিল্মস, এবং অস্ট্রেলিয়াতে পথ প্রোডাকশন, তারা এটা আমাদের কাছে কিনে নিয়েছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন রাইট। এবং এই মাস থেকে এই সগৌরবে দেশের বাইরের মানুষ প্রচুর আমাকে মেসেজ পাঠাচ্ছিল আমরা কবে দেখবো, তারা দেখতে পাবে। এটা কমপ্লিটলি ডিফারেন্ট ধরনের সিনেমা, এটা একটা ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়ার মতো সিনেমা, এবং যাচ্ছেও। সেগুলো আমরা কিছুদিন পর আস্তে আস্তে জানাবো কোন কোন ফেস্টিভ্যালে আমাদের সিনেমাটা যাচ্ছে। দ্রুতই ঢাকার বাইরের হলগুলোতে প্রেসার কুকার দেখতে পারবেন দর্শক, এমনটাই জানান নির্মাতা রায়হান রাফি। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিল অনুমোদন করায় এর প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে সমালোচনা, নিন্দা ও বিক্ষোভ। তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাকসিম স্কোয়ারের একটি মসজিদের সামনে সমবেত হয়ে এ পদক্ষেপের নিন্দা জানান তারা। বিক্ষোভকারীরা প্রতিরোধ গড়ো, গাজা জিতবে এবং মুসলমানরা অন্যায়ের কাছে মাথা নত করে না বলে স্লোগান দেন। নেসেটে বিলটি পাশ হওয়ায় মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন ৪৭ জন ফিলিস্তিনি বন্দী। এবার জানাবো কৃষি সংবাদ। সরকারের সিদ্ধান্তে যশোরে বাংলাদেশ কৃষি ব্যাংকের কৃষি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন ৭,৬৩৮ জন কৃষক। ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের এই উদ্যোগে জেলায় প্রায় ৬,৫৮,০০,০০০ টাকার ঋণ মওকুফ হচ্ছে। এতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের পাশাপাশি মৃত কৃষক পরিবারেও ফিরেছে স্বস্তি। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। সরকার ঘোষিত কৃষি ঋণ মওকুফ কর্মসূচির আওতায় যশোর জেলায় ৬,৩৮,০০,০০০ টাকার বেশি ঋণ মওকুফ করা হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন ৭,৬৩৮ জন কৃষক। এই সিদ্ধান্তে দারুণ খুশি ও আশা বেঁধেছেন ভুক্তভোগী কৃষক। আরেক যা করতেছে এর থেকে আরো বেশি ভালো ফলাফল, ভালো উদ্যোগ যাতে কৃষকের জন্য নেয়, এটা ভালো দিক। তারা যে ১০-১৫,০০০ কি ১০,০০০ করে আমরা যে ঋণটা নিয়েছিলাম, সরকার এটা মওকুফ করার কারণে আমরা অনেকটাই লাভবান হব। এই উদ্যোগ কৃষকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন আঞ্চলিক কৃষি ব্যাংক। যদি এর মধ্যে একাধিক কোনো লোন থাকে অর্থাৎ একই ব্যক্তি যদি কোনো একাধিক ঋণ নিয়ে থাকে তাহলে এই সুবিধা পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে এখন ১০,০০০ টাকা এবং সম্পূর্ণ সুদসহ মওকুফ, এটা আসলে যুগান্তর একটা পদক্ষেপ এবং আমাদের কৃষি ব্যাংকের জন্য অত্যন্ত ভালো এবং কৃষকদের জন্য ভালো হবে যে তারা আবার নতুন করে ঋণ নিতে পারবে এবং তাদের যে প্রোডাক্টিভিটি, কৃষি প্রোডাকশন সেটা বৃদ্ধি করতে সক্ষম হবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সারা দেশে প্রায় ১২.৫ লাখ কৃষক এ সুবিধা পাবেন। এর মাধ্যমে একদিকে যেমন ঋণের এই যন্ত্রণা থেকে তারা মুক্তি পেলেন, অপরদিকে যেটা হবে এই টাকাটা যেটি তারা ঋণ পরিশোধের জন্য ব্যয় করতেন, এইটি আলটিমেটলি তারা এখন কি করতে পারবে, নিজেদের ফসল উৎপাদনে ব্যয় করতে পারবেন। কৃষি ঋণ মওকুফে কৃষকদের নতুন করে উৎপাদন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। মসজিদটিতে স্থাপত্য শিল্পের যে নির্মাণ শৈলী দেয়া হয়েছে তা যেন স্থাপত্য শিল্পেরই বিশুদ্ধ ব্যাকরণ। বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও পর্যটকরা। আলামিন খানের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। জেলা শহরের ৪.৮ কিলোমিটার দূরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। দেশের বৃহত্তম মসজিদটি সুলতানি আমলে নির্মাণ করেন সুন্দরবনের গভর্নর খান জাহান আলী। ইমারতটির গঠন বৈচিত্র্যে তুঘলক স্থাপত্যের বিশেষ প্রভাব রয়েছে। ৬০ গম্বুজ নামে পরিচিত হলেও বাস্তবে এ মসজিদে রয়েছে ৮১টি গম্বুজ। আকর্ষণীয় ও নিখুঁত নকশায় তৈরি অনন্য স্থাপত্য রীতি মসজিদটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। আমার খুবই ভালো লাগছে, আগে কখনো দেখিনি। আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমাদের এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। পরিবেশটা সুন্দর, বসন্ত শেষ, প্রকৃতি নতুন করে সেজেছে, সবকিছু মিলে অনেক সুন্দর। পর্যটন ক্ষেত্র হিসাবে এটা দেখার জন্য আমরা এখানে পুরো পরিবার নিয়ে বেড়াতে আসছি। এমনিতে বই তো আমরা পড়ি ৬০ গম্বুজের বিষয়, সেহেতু ৬০ গম্বুজ আজকে নিজের চোখেই দেখলাম। ঈদের নামাজে দেশ বিদেশের লাখো মুসল্লির সমাগম হয় এখানে। ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, 10টা মেহরাব, আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ, চুন সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা
এক জামাতে 2000-এর অধিক লোক এই মসজিদে নামাজ পড়তে পারে। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্য সৌন্দর্যের অনন্য নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে ৬০ গম্বুজ মসজিদ। দক্ষিণাঞ্চলের ইসলাম প্রচার ও বাণিজ্য বিস্তারের এক জীবন্ত সাক্ষী রক্ষায় যথাযথ উদ্যোগের তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রবিবার থেকে ব্যাংক লেনদেনের নতুন সময় সকাল 10টা থেকে বিকেল 3টা, যা আগে ছিল বিকেল 4টা পর্যন্ত। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা 1 ঘন্টা কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয়। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা রাখার আগের নির্দেশনা বহাল থাকবে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় করণীয় নিয়ে রাজধানীতে ছায়া সংসদে বক্তারা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ালে মূল্যস্ফীতি হবে, তাই স্বল্প মেয়াদে দাম না বাড়িয়ে ভর্তুকি দেয়া ঠিক আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সামাজিক অস্থিরতা তৈরি হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে ভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল আনার ওপরও তাগিদ দেন তারা। অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব বিষয়ের ওপর পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। এতে বিপক্ষ দল স্টেট ইউনিভার্সিটি জয়ী হয়। বিতর্কে প্রধান অতিথি ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে রাজধানীর দ্য ওয়েস্ট এন্ডে AHZ এর বিগেস্ট ইউকে স্টাডি ফেস্ট হয়েছে। ফেস্টে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রিমিয়ার প্ল্যাটফর্ম, যেখানে তারা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে 40,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে অধ্যয়নরত এবং এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে AHZ এর 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। লিঙ্গীয় বৈষম্য দূর করে সমতাপূর্ণ সমাজ গড়ি প্রতিপাদ্যে 56তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী ধর্মকে নারীর প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ধর্মকে নারী আন্দোলনের মুখোমুখি করা হচ্ছে। তারা সমতাভিত্তিক সমাজ কাঠামো গড়ে তোলার আহ্বান জানান। সে সময় ছিলেন পরিষদের সভাপতি ডক্টর ফাউজিয়া মুসলেম, সহসভাপতি ডক্টর মখদুমা নার্দিস রত্না, সাধারণ সম্পাদক মালেকা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, সাংবাদিক কলামিস্ট মাহবুব আজিজ এবং অন্যরা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজম অন্তর্ভুক্তিতে বহু খাত ভিত্তিক সহযোগিতা নিয়ে ক্যাডেট কলেজ ক্লাবের প্যানেল আলোচনা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী, কর্পোরেট নেতৃত্ব, শিক্ষাবিদ এবং কমিউনিটির সদস্যরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ব্যক্তিদের জন্য সচেতনতা, গ্রহণযোগ্যতা এবং অন্তর্ভুক্তি বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। সে সময় উপস্থিত ছিলেন CCCL এর সভাপতি মোহাম্মদ ইশতিয়াক জহির তিতাস, UNDPর হেড অফ কমিউনিকেশন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ইউনিসেফের স্বাস্থ্য বিশারদ ডক্টর জান্নাতুল ফেরদৌস সহ অন্যরা। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনো বাড়েনি জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, প্রধানমন্ত্রীর চেষ্টায় এমনটা সম্ভব হয়েছে। রাজধানীর সিরডাপে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করায় জ্বালানি তেলের কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। এমন অবস্থায় সংসদ সহ সরকারি অফিসে এসির তাপমাত্রা 25 ডিগ্রির মধ্যে রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনার কথা জানান তিনি। নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন চিফ হুইপ। এ সময় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 জাতীয় সংসদ অধিবেশনে আইন হিসেবে রূপান্তরের দাবি জানায় তামাক বিরোধী নারী জোট।
এবার জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির 2 কারখানায় আগুনে 5 শ্রমিকের মৃত্যু, বাইরে থেকে তালাবদ্ধ থাকায় ভেতরে আটকে পড়ে প্রাণহানি। জ্বালানি সংকট সহ চাপ মোকাবেলায় বাজেট সহায়তায় এআইআইবির প্রতিশ্রুতি, সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে হাতিরঝিলের এমফি থিয়েটারে সংবর্ধনা, ছাদখোলা বাসে লাল সবুজের যুবাদের শহর প্রদক্ষিণ। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার্স আপ সঞ্জয় বণিক ও দ্বিতীয় রানার্স আপ সাদিয়া আক্তার। এবং ময়মনসিংহের ভালুকায় কলা চাষে কৃষকের সাফল্য, পানামা রোগের প্রাদুর্ভাব ও সহজ শর্তে ঋণ সুবিধা না থাকায় সংকটে কৃষক। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।